সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। প্রাইম টাইমস 24-এর নিয়মিত আয়োজনে সকলকে স্বাগত জানাচ্ছি। গতকাল ছিল 5ই আগস্ট। এই 5ই আগস্ট এমন একটি দিন যে দিনটির জন্য বাংলাদেশ গত 16টি বছর অপেক্ষা করেছিল। এই 5ই আগস্ট এক বছর পূর্তি উপলক্ষে যে উৎসাহ উদ্দীপনা এবং একই দিনে একদিকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের জাতির উদ্দেশ্যে ভাষণ এবং আপনার জুলাই সনদ, যেই জুলাই ঘোষণাপত্র, এই দুইটি বিষয় একেবারেই বাংলাদেশের রাজনীতিতে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছিল, যা গতকাল সম্পূর্ণ হলো। কিন্তু এই জুলাই ঘোষণাপত্র নিয়ে অনেকের অনেক মত রয়েছে, অনেক দলের অনেক ভিন্ন মত রয়েছে। শুধুমাত্র যে অনেক দলের সেটা নয়, বাংলাদেশে যে বৃহত্তম দলগুলো রয়েছে তার মধ্যে বিএনপি বলেছেন যে ফেব্রুয়ারিতে ভোটের ঘোষণায় আপনার গণতন্ত্র উত্তরণের পথকে সুগম করেছে। অথচ যেই দলটি গত এক বছর ধরে জুলাই ঘোষণাপত্র নিয়ে এই আন্দোলন করে আসছে, সেই দলটির বেশ কয়েকজন নেতা, অর্থাৎ সিনিয়র যারা নেতা, যারা কেন্দ্রীয় পর্যায়ের নেতা রয়েছেন, তারা গিয়েছিল কক্সবাজার ঘুরতে। আসলে বিষয়টা একেবারেই কেমন জানি একটু ভিন্ন রকম লাগছে এবং ভিন্ন আভাস দিচ্ছে। গত কয়েকদিন ধরেই আপনার বাংলাদেশে একটি ঘুরে ফিরে একটি আলোচনা আসছে যে আসলে কি 111 যে বিষয়টা, এটা কি ঘুরে ফিরে আবার নতুন করে আসার সম্ভাবনা রয়েছে। কিন্তু আমি গতকালকে যখন দেখলাম যে এনসিপির নেতারা কক্সবাজার ঘুরতে গেছে, আমার কাছে মনে হলো যেন এই বিষয়টা একেবারেই রাজনীতির জন্য একটা নেগেটিভ, অর্থাৎ নেতিবাচক দিক। যেই ছাত্রনেতারা দীর্ঘ 1 মাস আন্দোলন সংগ্রাম এবং হামলা মামলা, গ্রেফতার, বিভিন্ন বিষয়ের উপর যাদের অবস্থান ছিল, যারা এত কিছুর পরে যে একটা স্বাধীনতা পেয়েছে এই 5ই আগস্ট, সেই স্বাধীনতাটাকে তারা ঢাকাতে পালন না করে, যেখানে বাংলাদেশের লক্ষ লক্ষ জনতা আপনার মানিক মিয়া এভিনিউ থেকে শুরু করে একেবারে শাহবাগ এবং সংসদ ভবন, 3টি জায়গাতেই লুকারণ্য ছিল, তারপরেও কেন এনসিপির নেতারা সেখানে উপস্থিত হলেন? একমাত্র আপনার নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ, এই দুইজন ব্যতীত আর কাউকে আমরা দেখিনি সেখানে। কেন এবং এই সমস্যাটা কি? অনেকে বলেছে পিটার হাসের সাথে দেখা করার জন্য গেছে। আসলে ঘটনাটা যদিও এই জনগণের একটি বানানো উদ্ভট একটা চিন্তা ভাবনা, কিংবা রাজনৈতিক নেতারা রাজনীতিকে এই আপনার একটা অন্যদিকে মোড় নেওয়ার জন্য কথাটা বলেছে, এটার কোনো গ্রহণযোগ্যতা নেই আলোচনার। এবং এই যে আপনার বিষয়টা নিয়ে আলোচনা হয়েছিল এবং যেই বিষয়টা নিয়ে জনগণের মনে একটা প্রশ্ন উঠেছিল, কি ব্যাপার, চট্টগ্রামে কেন পিটার হাসের সাথে দেখা করবে, এইসব বিষয় নিয়ে। কিন্তু বিষয়টা হচ্ছে যে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারে যে আপনার জুলাই ঘোষণাপত্র দিয়েছে, এই জুলাই ঘোষণাপত্রে অনেক বিষয় আছে, সেটা উঠে আসেনি। এনসিপির নেতারা বলছেন যে জুলাই ঘোষণাপত্রে পিলখানা হত্যাকাণ্ড, তারপর এই আপনার যে হেফাজত ইসলামী বাংলাদেশের যে হত্যাকাণ্ড, এই ধরনের বিভিন্ন ধরনের হত্যাকাণ্ড এগুলো উঠে আসেনি। কথাটা যদিও তারা বলেছে, কথাটা কিন্তু একেবারে যে মিথ্যে এটাকে উড়িয়ে দেওয়ার কোনো সুযোগ নেই। তার কারণ প্রয়োজন ছিল, কারণ এই পিলখানা হত্যাকাণ্ড সহ আরও হত্যাকাণ্ড যে আওয়ামী লীগের আমলে ঘটেছে, এইসব বিষয় নিয়ে আলোচনা করার জন্য, এবং এগুলা জুলাই সনদে থাকা উচিত ছিল। অর্থাৎ জুলাই ঘোষণাপত্রে বেশ কিছু বিষয়ের উপর এখন বর্তমানে বিভিন্ন দলের নেতাকর্মীরা, বিভিন্ন শীর্ষ পর্যায়ের নেতা এবং বাংলাদেশের যারা
এখন সুশীল সমাজ আছেন, অনেকেই এই কথাগুলো বলছেন। আসলে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস ফেব্রুয়ারি মাসে যাতে একটি সুস্থ নির্বাচন হয় এবং আনুষ্ঠানিকভাবে নির্বাচন হয় এবং বেশ এই আন্দোলিতভাবে যাতে নির্বাচনটা হয় এই দিকে লক্ষ্য রেখেছেন অন্তর্বর্তীকালীন সরকার। এবং তারা নির্বাচন কমিশনকে চিঠি দিবে অল্প কয়েকদিনের মধ্যে এই বিষয়টা নিয়ে তিনি বেশ আলোচনা করেছেন। আমরা মেনে নিলাম যদি এই ফেব্রুয়ারিতে নির্বাচন হয়, সেটা বিএনপি, একটু আগে আমি যেই কথাটা বলেছিলাম, বিএনপি বলেছেন ফেব্রুয়ারিতে ভোটের ঘোষণা গণতন্ত্র উত্তরণের পথকে সুগম করবে। কথাটা মনে করুন আমি স্বীকার করে নিলাম, কিন্তু এখানে কিন্তু একটা কিন্তু রয়ে গেছে। এনসিপি এবং জামাত এই দুই দল কিন্তু যে নির্বাচনের পক্ষে এরকম নয়, তাদের কথাবার্তা, আচার আচরণ, চালচলনে কিন্তু সেটাই মনে হচ্ছে। কারণ যদি তারা নির্বাচনকে সামনে রেখে উৎসাহ উদ্দীপনা দেখাতো তাহলে কিন্তু গতকালকে যে এই এনসিপির নেতারা কক্সবাজার ঘুরতে গেল, তাহলে তারা কিন্তু এই ঢাকা সিটিতে আমাদের সাথে আন্দোলনের সাথে সম্পৃক্ত হতো এবং এই ঘোষণাপত্রকে তারা স্বাগত জানাতো। অথচ তারা কিন্তু সেটা করেনি। তারা সেটা না করে যারা এই ঘোষণা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা করেছে, যাদের একমাত্র দাবি ছিল জুলাইয়ের ঘোষণাপত্র, ঠিক এই ঘোষণাপত্রের দিনেই কিন্তু তারা অনুপস্থিতি। এটা কিন্তু একেবারেই খামখেয়ালি, হেয়ালিপনা এবং এটাকে এই বিসর্জন দেওয়ার মতোই একটি বিষয়, এবং সেটাকে তারা কোনো প্রকার পাত্তা দেয়নি। দ্বিতীয় বিষয়টা হচ্ছে জামাত ইসলামী বাংলাদেশও কিন্তু একটি কথা বলেছেন যে জুলাই ঘোষণাপত্র এই একটি নির্বাচনের আগে সংস্কার এবং বিচারের খুব বেশি প্রয়োজন। অর্থাৎ জামাত ইসলামী বাংলাদেশও কিন্তু এই নির্বাচনের পক্ষে বর্তমানে রায় দিচ্ছেন না। তার কারণ তারা কিন্তু সংস্কার এবং এই বিচার, এই দুইটির দাবিতে কিন্তু তারা, আমি মনে করছি এই যদি নির্বাচনের ঘোষণা হয় তাহলে কিন্তু তারা মাঠে নামবে, এনসিপি এবং জামাত ইসলামী বাংলাদেশ। বিএনপি নির্বাচন চাচ্ছে, খুব দ্রুত একটি নির্বাচন হলে বিএনপির জন্য অত্যন্ত একটি সুফল কামনা বয়ে আনবে। তার কারণ বিএনপি বাংলাদেশের প্রথম বৃহত্তম একটি রাজনৈতিক দল, যেই দলটি নির্বাচন হলেই তারা নির্বাচিত হবেন এবং তারা সংসদে যাবেন। জনাব সালাউদ্দিন আহমেদ কিন্তু এই আপনার এই জুলাই সনদ নিয়ে একটি কথা বলেছেন যে এই জুলাই সনদের বৈধতা সংসদ ব্যতীত কোনো প্রকার বৈধতা আছে এটা আমার জানা নেই। এখানেও কিন্তু একটি খোঁচা, এখানেও কিন্তু এই সালাউদ্দিন আহমেদ এই বিএনপির একজন শীর্ষ পর্যায়ের নেতা, তিনি কিন্তু বলেছেন যে আমার এরকম আইন জানা নেই যে এই যে আপনার জুলাই সনদের মানে এটার যে সত্যতা কিংবা গ্রহণযোগ্যতা এবং আইনি বিষয়টা, এটা কিন্তু সংসদ ব্যতীত পাশ করানো, এটা আমার কোনো জানা নেই। এখানে সালাউদ্দিন আহমেদ যে কথাটা বলেছেন, এটা সালাউদ্দিন আহমেদ কিন্তু তার ব্যক্তিগত মনগত কিংবা তিনি বানিয়ে বলেননি, এটা কিন্তু সত্য কথা। তার কারণ আমি এখানে সালাউদ্দিন সাহেবকে আমি এই বিষয়টা নিয়ে আমি মনে করি যে তিনি সত্য কথা বলেছেন এবং তার কথা একটা যুক্তি রয়েছে। কারণ কোনো একটি আইন পাশ করতে হলে আপনার অবশ্যই একটি গণতান্ত্রিক সরকার, অর্থাৎ যে সরকারটা নির্বাচিত সরকার হয়, যারা নির্বাচিত হয়ে সংসদে যায় এবং সেই বিলটা কিন্তু সংসদেই পাশ করাতে হয় সংসদ সদস্যদের উপস্থিতিতে 1/3 ভোটে। যদি সেটা না হয় তাহলে এটা কিভাবে সম্ভব? এই জুলাই সনদের এই আপনার সত্যতা এবং সেটা গ্রহণযোগ্যতা এবং আইনি কোনো পদক্ষেপ আছে কিনা, এটা কিন্তু সালাউদ্দিন আহমেদ বিষয়টা নিয়ে সন্দেহ পোষণ করেছেন। আসলে এরকম দ্বিমত যদি হয়, একদিকে জামাত, একদিকে বিএনপি, একদিকে এনসিপি, এইরকম দ্বিমত যদি হয় তাহলে আমার দৃষ্টিতে
যে নির্বাচন কখনোই সম্ভব নয়। এই অন্তর্বর্তীকালীন সরকার, এই অনেকে বলেছেন এক ঢিলে দুই পাখি আমি মারছে, আমি মনে করি এক ঢিলে তিনটি পাখি মেরেছে। একদিকে তারা এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যেমন এই ফেব্রুয়ারিতে নির্বাচন ঘোষণা করে তিনি যেমন বিএনপিকে ঠান্ডা করে দিয়েছেন, অর্থাৎ বিএনপি এখন একেবারে চুপচাপ। তার কারণ বিএনপি মনে করছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এবং নির্বাচন হলে আমরা নির্বাচিত হব। আর এনসিপিকে শান্ত করেছেন তারা জুলাই ঘোষণাপত্র দিয়ে এনসিপিকে, এবং জামাতকে ঠিক একই অবস্থায় তারা এই অন্তর্বর্তীকালীন ঠান্ডা রেখেছেন। আসলে বিষয়টা এই নির্বাচন যদি এই আপনার ফেব্রুয়ারি মাসে হয় তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের কিন্তু কোনো কিছু যায় আসে না। তার কারণ তিনি ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে চায় না, এটা বুঝতেই পারছি এবং জনগণ বুঝতে পারছে। তার এই মুহূর্তে তিনি নির্দোষভাবে তিনি কিন্তু ক্ষমতাচ্যুত হবেন। এখন যদি বিএনপি, জামাত এবং এনসিপি তিন দলের কোন দলের কারণে যদি 2026 সালের ফেব্রুয়ারি মাসের মধ্যে নির্বাচন না হয়, তাহলে এতে এই অন্তর্বর্তীকালীন সরকারকে দোষ দিয়ে কোনো দল সেখানে আমি মনে করি গ্রহণযোগ্যতা পাবে না। তার কারণ অন্তর্বর্তীকালীন সরকার একটি এই সুস্থ এবং নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি নির্বাচন চাচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকার এই নির্বাচনকে সাজাতে এবং এই নির্বাচনকে সুস্থ ধারায় একটি নির্বাচন রাখতে এবং আইনশৃঙ্খলা বাহিনীকে তিনি যে আপনার অনুরোধ করবেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি তিনি যে কঠোর পদক্ষেপ নেবেন এটা আমরা বুঝতে পারছি। তিনি চাচ্ছেন যে আমি যত মাসেই ক্ষমতায় থাকি না কেন একটি সুস্থ নির্বাচন দিয়ে আমি পদত্যাগ করে আমি চলে যাব একটি আপনার গণতান্ত্রিক সরকারের কাছে। কিন্তু আসলে কি এটা সম্ভব? যদি বিএনপি একদিকে কথা বলে, জামাতে অন্যদিকে কথা বলে, এনসিপি অন্যদিকে কথা বলে, এইরকম তিনটি ভাগে যদি বিভক্ত হয়ে যায় এই রাজনৈতিক দলগুলো, আর যে ছোটোখাটো দলগুলো আছে তারা তো কথা বলার কোনো সুযোগ নেই এবং সেই সাহসিকতা এবং সেই জনপ্রিয়তাও তাদের নেই, যার কারণে এখন এই নির্বাচন নিয়ে আমরা অনিশ্চয়তার পথেই সবচেয়ে বেশি দেখতে পাচ্ছি। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদ থাকবেন।